একজন শিক্ষক যার হাতে ছিল কলম আর বই, একজন সরকারি কর্মকর্তা যিনি একসময় রাষ্ট্রের প্রশাসনিক কাঠামোর ভেতরে কাজ করেছেন, একজন পৌর চেয়ারম্যান যিনি রাজনীতির মাঠে নিজের জায়গা তৈরি করেছিলেন তৃণমূল থেকে, তারপর সংসদ সদস্য, প্রতিমন্ত্রী, একটি বড় রাজনৈতিক দলের মহাসচিব, আর আজ বাংলাদেশের রাষ্ট্রপতি। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে ঠাকুরগাঁয়ের এই রাজনৈতিক পরিবারের সন্তান ছাত্র রাজনীতির একজন তরুণ কর্মী থেকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে পৌঁছালেন? এই যাত্রার পথে ছিল রাজনীতি, আন্দোলন, ক্ষমতা, বিরোধিতা, গ্রেফতার, কারাবাস এবং দীর্ঘ রাজনৈতিক অপেক্ষা। আজকের গল্প মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। হ্যালো বন্ধুরা, আমি আশিক জাকি। ওয়েলকাম টু বায়োমোটিভস। এখানে আমরা শুধু মানুষের পরিচয় বলি না, আমরা খুঁজে দেখি একজন মানুষ কোথা থেকে শুরু করেছিলেন, কিভাবে বড় হয়েছেন, কোন কোন বাধা পেরিয়েছেন এবং শেষ পর্যন্ত ইতিহাসে নিজের জায়গাটা কিভাবে তৈরি করেছেন। আজকের গল্পটি আরো বিশেষ। 20 আগস্ট 2026 মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হয়েছেন বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে। তাই চলুন ফিরে যায় তার জীবন সংগ্রামের একেবারে শুরুতে। 1948 সালের 26শে জানুয়ারি তৎকালীন পূর্ববঙ্গের ঠাকুরগাঁয়ে জন্ম নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার বাবা মির্জা রুহুল আমিন ছিলেন আইনজীবী ও রাজনীতিবিদ, অর্থাৎ রাজনীতি তার কাছে কোনো অপরিচিত জগৎ ছিল না। ছোটবেলা থেকে তিনি এমন একটি পরিবেশে বড় হয়েছেন যেখানে রাজনীতি, সমাজ এবং মানুষের অধিকার নিয়ে আলোচনা ছিল পারিবারিক জীবনের একটি অংশ। তবে শুধু পারিবারিক পরিচয় দিয়ে মির্জা ফখরুলের রাজনৈতিক উত্থানকে ব্যাখ্যা করলে গল্পটা অসম্পূর্ণ রয়ে যাবে, কারণ তার নিজের পথ চলা শুরু হয়েছিল অনেকটা ভিন্ন জায়গা থেকে। ছাত্র রাজনীতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি নিয়ে পড়াশোনা করেন মির্জা ফখরুল। তখনকার উত্তাল রাজনৈতিক পরিবেশে তিনি ছাত্র রাজনীতির সাথে যুক্ত হন। পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের রাজনীতিতে সক্রিয় ছিলেন তিনি। ধীরে ধীরে সংগঠনের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেন। 1969 সালের গণ অভ্যুত্থানের সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ইউনিয়নের নেতৃত্বের সঙ্গে যুক্ত ছিলেন। অর্থাৎ রাজনীতিতে তার প্রথম পরিচয় বিএনপির রাজনীতি দিয়ে নয়। তরুণ বয়সে তিনি তৎকালীন রাজনৈতিক আন্দোলনের উত্তাপ খুব কাছ থেকে দেখেছেন। তার এই সময়টি সম্ভবত তার রাজনৈতিক চিন্তার ভিত তৈরি করে দেয়। কিন্তু ছাত্র রাজনীতির পর সরাসরি জাতীয় রাজনীতিতে চলে যাননি মির্জা ফখরুল। তিনি বেছে নেন শিক্ষকতা পেশা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর 1972 সালে শিক্ষা ক্যাডারে যোগ দেন। ঢাকা কলেজে অর্থনীতির প্রভাষক হিসেবে শুরু হয় তার কর্মজীবন। একসময় তিনি ঠাকুরগাঁও সরকারি কলেজেও অর্থনীতি পড়িয়েছেন। ভাবুন তো, যে মানুষটি আজ বঙ্গভবনের রাষ্ট্রপতি হিসেবে পরিচিত, তার কর্মজীবনে শুরু হয়েছিল একটি শ্রেণীকক্ষে দাঁড়িয়ে শিক্ষার্থীদের অর্থনীতি পড়ানোর মাধ্যমে। শুধু শিক্ষকতাতেই তার কর্মজীবন থেমে থাকেনি। সরকারের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরেও দায়িত্ব পালন করেন তিনি। এরপর ইউনেস্কো, জাতীয় কমিশনের সঙ্গেও কাজ করেছেন। 1979 সালের দিকে তিনি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রশাসনের সঙ্গে যুক্ত হন এবং তৎকালীন উপপ্রধানমন্ত্রী এস.এ. বারের ব্যক্তিগত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। অর্থাৎ তখনও তিনি ছিলেন একজন পেশাজীবী। কিন্তু রাজনীতির সঙ্গে তার যোগাযোগ ক্রমেই বাড়ছিল। 1982 সালের পর তিনি আবারও শিক্ষকতার জীবনে ফিরে যান। 1986 সাল পর্যন্ত ঠাকুরগাঁও সরকারি কলেজে শিক্ষকতা করেন। 1986 সাল, এই সময়টি মির্জা ফখরুলের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ মোড়। সরকারি চাকরি ছেড়ে তিনি সক্রিয়ভাবে রাজনীতিতে আসার সিদ্ধান্ত নেন। 1988 সালের নির্বাচনে ঠাকুরগাঁও পৌরসভা চেয়ারম্যান পদে নির্বাচন করে জয়ী হন। একজন শিক্ষক থেকে এবার তিনি হয়ে গেলেন স্থানীয় সরকারের জনপ্রতিনিধি। এখান থেকে তার রাজনৈতিক ক্যারিয়ারের নতুন গতি পেতে শুরু করে। আর খুব বেশি সময় লাগেনি জাতীয় রাজনীতির বড় মঞ্চে উঠে আসতে। 1990-এর দশকের শুরুতে দেশে এরশাদ বিরোধী আন্দোলন তীব্র হতে থাকে। এই রাজনৈতিক আন্দোলনের সময় মির্জা ফখরুল বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হন। 1992 সালে তিনি বিএনপির ঠাকুরগাঁও জেলা ইউনিটের সভাপতি হন। অর্থাৎ তার রাজনৈতিক উত্থান একদিনেই হয়নি। তৃণমূল থেকে শুরু করে ধাপে ধাপে সংগঠনের ভেতরের জায়গা তৈরি করেছেন তিনি। জেলার রাজনীতি থেকে জাতীয় রাজনীতি, এই পথটা ছিল দীর্ঘ। 2001 সালে জাতীয় সংসদ নির্বাচন। ঠাকুরগাঁও 1 আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। এবার তার রাজনৈতিক পরিচয়ে যুক্ত হলো আরেকটি বড় অধ্যায়, জাতীয় সংসদ সদস্য। শুধু সংসদ সদস্য হয়ে থেমে থাকেননি। খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি সরকারের সময় তিনি প্রথমে কৃষি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পান। পরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। অর্থাৎ যে মানুষটি একসময় শ্রেণীকক্ষে অর্থনীতি পড়াতেন, তিনি এবার রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের অংশ হয়ে উঠেছেন। 2006 সালের পর
বাংলাদেশের রাজনীতিতে আসে বড় পরিবর্তন। বিএনপি বিরোধী দলে চলে যায়, আর মির্জা ফখরুল ধীরে ধীরে দলের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ হয়ে ওঠেন। সরকার বিরোধী আন্দোলন, রাজনৈতিক সংঘাত, মামলা ও গ্রেপ্তার সবকিছুর মধ্যে তিনি বিএনপির রাজনীতিতে সক্রিয় থাকেন। বছরের পর বছর তিনি ছিলেন দলের অন্যতম প্রধান মুখপাত্র। বিশেষ করে কঠিন রাজনৈতিক সময়ে তার বক্তব্য বিএনপির অবস্থান তুলে ধরার অন্যতম মাধ্যম হয়ে ওঠে। 2016 সাল মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিবের দায়িত্ব পান। এটি তার রাজনৈতিক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাইল ফলকগুলোর একটি, কারণ এরপর দীর্ঘ সময় ধরে তিনি বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের অন্যতম প্রধান ব্যক্তি হিসেবে দলকে প্রতিনিধিত্ব করেন। দলের চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সমন্বয় করে তিনি দলের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। একজন তৃণমূলের নেতা এবার হয়ে উঠলেন দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দলের মহাসচিব। তবে মহাসচিবের পদটাও মসৃণ ছিল না। বিরোধী রাজনীতির কঠিন সময়ে মির্জা ফখরুল একাধিকবার গ্রেপ্তার হয়েছেন এবং কারাগারেও গেছেন। 2023 সালের অক্টোবরেও বিএনপির আন্দোলনের সময় তাকে গ্রেফতার করা হয়। তার রাজনৈতিক জীবনের এই অধ্যায় দেখায় রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে থেকেও দীর্ঘ সময় একটি রাজনৈতিক দলের নেতৃত্ব দেওয়া কতটা কঠিন হতে পারে। কিন্তু এসব ঘটনার পরও তিনি দলের নেতৃত্বে থেকে যান। এরপর আসে বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় পরিবর্তনগুলোর একটি। 2024 সালের রাজনৈতিক পরিবর্তনের পর দেশের রাজনৈতিক বাস্তবতা পাল্টে যায়। পরবর্তী সময়ে 2026 সালের জাতীয় নির্বাচনে বিএনপি আবারও রাষ্ট্র ক্ষমতায় ফিরে আসে, আর দলের দীর্ঘদিনের মহাসচিব মির্জা ফখরুল তখনও ছিলেন জাতীয় রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। কিন্তু তখনও কেউ নিশ্চিতভাবে বলতে পারেনি তার রাজনৈতিক যাত্রা এবার কোথায় গিয়ে থামবে। 2026 সালের আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন সামনে বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেন এলডিপির চেয়ারম্যান ও সাবেক সেনা কর্মকর্তা অলি আহমদ। এই নির্বাচন বিশেষভাবে গুরুত্বপূর্ণ ছিল, কারণ 1991 সালের পর এটি ছিল বাংলাদেশের প্রথম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন। এবার আর শুধু মনোনয়ন নয়, সত্যিকার অর্থে ভোটের লড়াই। 20 আগস্ট 2026 জাতীয় সংসদের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোট গণনা শেষে দেখা গেল মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন 255 ভোট, অন্যদিকে অলি আহমদ পেয়েছেন 88টি ভোট। ফলাফল: মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত। একজন শিক্ষক থেকে রাষ্ট্রপতি, একজন সরকারি কর্মকর্তা থেকে রাষ্ট্রপতি, একজন পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি, একজন সংসদ সদস্য থেকে রাষ্ট্রপতি, একজন প্রতিমন্ত্রী থেকে রাষ্ট্রপতি, একজন রাজনৈতিক দলের মহাসচিব থেকে রাষ্ট্রপতি। এই দীর্ঘ যাত্রা একদিনে তৈরি হয়নি, তৈরি হয়েছে প্রায় 5 দশকেরও বেশি সময় ধরে। রাষ্ট্রপতি বাংলাদেশের রাষ্ট্রের সাংবিধানিক প্রধান, আর রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের সামনে এখন সম্পূর্ণ এক নতুন দায়িত্ব। দলীয় রাজনীতির মঞ্চ থেকে তাকে যেতে হবে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে। এখানে তাকে শুধু একটি দলের নেতা হিসেবে নয়, সমগ্র রাষ্ট্রের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করতে হবে। এই পরিবর্তন তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় পরীক্ষাগুলোর একটি হতে পারে, কারণ রাজনীতিতে প্রতিপক্ষ থাকে, কিন্তু রাষ্ট্রপতির দায়িত্ব দেশটাই সবার আগে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই গল্পটা শুধু একজন রাজনীতিবিদের রাষ্ট্রপতি হওয়ার গল্প নয়, এটা একজন মানুষের দীর্ঘ পথ চলার গল্প, যেখানে শুরু হয়েছিল একটি পরিবার থেকে, তারপর ছাত্র রাজনীতি, তারপর শিক্ষকতা, তারপর সরকারি চাকরি, পৌর রাজনীতি, তৃণমূলের নেতৃত্ব, সংসদ, মন্ত্রিত্ব, বিরোধী রাজনীতি, কারাবাস, বিএনপির মহাসচিবের দায়িত্ব, আর শেষ পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রপতি। কখনো কখনো ইতিহাসের সবচেয়ে বড় পদে পৌঁছানোর গল্পটা আসলে পদ পাওয়ার গল্প নয়, কতটা পথ পেরিয়ে সেখানে পৌঁছানো যায় সেটাই আসল গল্প। আজ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পরিচয়ের সঙ্গে শুধু বিএনপির মহাসচিব এই শব্দটি থাকবে না, তার সঙ্গে যুক্ত হলো আরও একটি পরিচয়, বাংলাদেশের রাষ্ট্রপতি। কিন্তু ইতিহাস তার এই নতুন অধ্যায়কে কিভাবে মনে রাখবে সেটার উত্তর সময়ই বলে দেবে। আর সেই সময়ের গল্পগুলো জানতে বায়োমোটিভেক্সের সাথেই থাকুন। মানুষের পরিচয় অনেকেই বলে, কিন্তু সেই পরিচয়ের পেছনের গল্পটা আমরা খুঁজে বের করি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান এবং বায়োমোটিভেক্স সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, কারণ পরের গল্পটা হয়তো এমন একজন মানুষকে নিয়ে যার নাম হয়তো আপনি জানেন, কিন্তু গল্পটা এখনো জানেন না। দেখা হবে পরের ভিডিওটি। আজকের মতো এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।